জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিকই ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। শেখ হাসিনার ধানমন্ডির সুধা সদন, গুলশানের টিউলিপ সিদ্দিকির ফ্ল্যাট ও সেগুনবাগিচায় শেখ রেহানার ফ্ল্যাট সহ শেখ পরিবারের ৭ প্লট ফ্ল্যাট জব্দ করেছে দুদক। এরই মধ্যে শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবরুদ্ধ করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ১,৮০,০০,০০০ টাকা দলিল মূল্যে রাজুকের ৬০ কাঠা প্লট এবং ৮,৮৫,০০,০০০ টাকা মূল্যের ১০% জমি সহ ৮টি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বিএফআইইউ। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কেমেন দ্বীপপুঞ্জ সহ মোট ৭ দেশে শেখ হাসিনা ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পায় অন্তর্বর্তী সরকার। পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফেরত আনার ব্যাপারে আশাবাদী অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। পরে প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে বলেন, পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব, এজন্য সঠিক আইন প্রয়োজন। বিশাল অঙ্কের টাকা, সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই বিভিন্ন দেশে আছে। এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছু আসো। আপনি ধরলে তো আনতে পারবেন না, এটা কতগুলো প্রসিজিয়ার আছে আন্তর্জাতিক। আমাদের এখন এই অর্থ আনার জন্য আরেকটা লিগেল প্রসিজিয়ার আছে, এগুলি আমরা মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্স এগুলি আমরা ড্রাফটিং হচ্ছে। শুধু সংস্কার ও নির্বাচনী ব্যবস্থা নয়, স্বাস্থ্য, চিকিৎসা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাজনৈতিক দলের নিজস্ব প্রস্তাবনা দেওয়া উচিত। রাজধানীতে এনডিএমের ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোকে বিতর্ক আয়োজনেরও আহ্বান জানান তিনি। সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে এলে সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। রাজনৈতিক দলগুলো চিকিৎসা ব্যবস্থা কিভাবে, জনগণের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা নিশ্চিত করব, সেই বিষয়গুলো কেন আমরা তুলে ধরছি না। আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এবং অবশ্যই এটি আমাদের এই ঘরে উপস্থিত কারোরই সেটি চাওয়া নয়। এখানে উপস্থিত যারা রাজনীতিবিদ আছেন সকলকে আমি অনুরোধ করব, আসুন জনগণের এই বিষয়গুলোর ব্যাপারেও আমরা চিন্তা করি, কথা বলি। আমাদের এই ব্যাপারেও আমাদের কি কি সংস্কার আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা রকম ষড়যন্ত্র চলছে। যাদের জনগণের ওপর আস্থা নেই তারাই বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান আমির খসরু। এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, জনগণের মালিকানা এবং গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। বিভিন্ন পক্ষ, যাদের কোনো জনসমর্থন নাই, যারা জনগণের উপর আস্থা রাখতে পারছে না, তারা বিভিন্ন ধরনের আজকে বক্তব্য দিয়ে একটি জনগণের মনে সংশয় সৃষ্টি করছে। সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি আরও বলেন, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ সম্ভব নয়। দ্রুত জুলাই সনদ কার্যকর সহ বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করার আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তে এনসিপি শুধু তরুণদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সকল শ্রেণীর মানুষকে যুক্ত করা হবে।
এনসিপি তারুণ্যের একটি সমাবেশ ঘটাতে সক্ষম হয়েছে, এর অর্থ এটা কখনোই নয় যে এনসিপি শুধুমাত্র তরুণদের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে। যারা বাংলাদেশে 18 বছর বয়স পেরিয়ে গেছেন, শ্রমিক, যারা ছাত্র, যারা পেশাজীবী, যারা কৃষক, যারা মজুর, আমরা সকল শ্রেণী পেশার মানুষকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে অংশগ্রহণ করবার জন্য উদাত্ত আহ্বান রাখছি। আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব, এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারব। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। আগামী সংসদ নির্বাচনে দল বা মার্কাকে নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার এনডিএম আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এমন মন্তব্য করেন। বলেন, দেশকে পরিবর্তন করতে হলে দল কানা রাজনীতি থেকে বের হতে হবে, তাই হোক সে জামায়াত, বিএনপি কিংবা অন্য দলের। 2024 গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে চিকিৎসকদের অগ্রণী ভূমিকা পালন করার কথা বলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পৃথিবীকে সুন্দর বাংলাদেশ উপহার দিতে চিকিৎসকদের মধ্য থেকে নৈতিক নেতৃত্বের পাশাপাশি তাদেরকে পাইওনিয়ার হওয়ার পরামর্শ দেন জামায়াতের এই শীর্ষ নেতা। আমাদের একটা ইমব্যালেন্স, যে আমি সকালে রাতে এইভাবে গিয়েছি, বাইতুল মুকাদ্দাস গিয়েছি, কারণ আমার ছোট্ট একটা হসপিটাল আছে। আগামী পার্লামেন্ট নির্বাচনে আমরা দলকে চিনব না, আমরা মার্কা দেখব না, আমরা দেখব যে সৎ এবং যোগ্য যিনি আছেন আমাদের নির্বাচনের জন্য, আমরা তাকে ভোট দেব। দলের নাম হবে জামাত ইসলামী, ভোট দেব ধানের শীষে। দলের নাম হবে বিএনপি, ভোট দেব পাল্লায়। কেন? আমি যদি দেখি যে জামাতের যিনি ক্যান্ডিডেট হবেন তার চেয়ে অধিকতর যোগ্য সৎ হচ্ছে বিএনপির যিনি ক্যান্ডিডেট এসেছেন, আমি দলকানা রাজনীতিতে যাব না। একবার দেশকে পরিবর্তন করার ঐক্যবদ্ধ শপথ এই জাতিকে নিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এপ্রিলের মাঝামাঝি সময়ে রাজনৈতিক দল এবং নীতি নির্ধারকদের মতামত নিয়ে প্রক্সি ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রায় 1.5 কোটির মতো প্রবাসী বাংলাদেশে কিভাবে জাতীয় নির্বাচনে ভোট দিবেন তা নির্ধারণে সোমবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। সে বৈঠকে 3টি প্রস্তাবনা উঠে আসে: পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোট। এই 3টির মধ্যে প্রক্সি ভোটের পথেই হাঁটছে ইসি। এ বিষয়ে মঙ্গলবার গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, পোস্টাল ব্যালট কার্যকর নয়, তাই প্রক্সি ভোটারের সুপারিশ নিয়ে ভাবা হচ্ছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিং এ যেতে হবে। ওয়ার্কশপের মাধ্যমে আমরা যেটা ডেভেলপ করতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেম আর্কিটেকচার। এই যে 3টা পদ্ধতি সাজেস্ট করা হলো, এই 3টা পদ্ধতির 3টা আর্কিটেকচার ডেভেলপ করার। এই আর্কিটেকচারটা ডেভেলপ হয়ে গেলে আশা করছি যে 7-8 এপ্রিলের 1 সপ্তাহের মধ্যে সেটা ডেভেলপ হয়ে যাবে। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই, রাজনৈতিক দলসমূহ এবং অপরাপর স্টেক হোল্ডার। নির্বাচন কমিশন সর্বতভাবে চেষ্টা করছে যে প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় নিয়ে আসতে, যারা আজ পর্যন্ত সেরকম কার্যকরীভাবে ভোটের আওতায় আসেননি। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মঙ্গলবার গুলশানে আমরা বিএনপি পরিবার আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডক্টর মঈন খান বলেন, বিএনপি গণমাধ্যমের সত্য ও যৌক্তিক সমালোচনা মেনে নেবে। এ সময় নতুন বাংলাদেশ গড়তে যাতে কোনো ভুল না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরেন। আমি তাদের প্রত্যেকের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা, এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায়, আমরা তাদের অভিনন্দন জানাই। যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাত্রের সঙ্গে যে শব্দটি আছে জনতা, সেই শব্দটিও কিন্তু ভুলে গেল। এদেশের মানুষকে নিয়ে, মানুষের কল্যাণে, মানুষের যে কল্যাণ সেটাকে সর্বাগ্রে বিবেচনা করে জনগণের কথা বিবেচনায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
গ্যাস অনুসন্ধানে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাসপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিতের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা চায় দেশটি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে এ অনুরোধ জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। গ্যাসপ্রম 2012 সাল থেকে বাংলাদেশে গ্যাস মজুত অনুসন্ধানে অংশীদার হিসেবে কাজ করছে। 2023 সালে গ্যাসপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় আরও অনুসন্ধানের জন্য 5টি নতুন কূপ চিহ্নিত করেছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাষ্ট্রদূত জানান, বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশে 30,000 টন এমওপি সার সরবরাহের প্রস্তুতিও নিচ্ছে রাশিয়া। বৈঠকে বাণিজ্য সহযোগিতা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মুক্তিযুদ্ধ পরবর্তী গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য প্রধান উপদেষ্টা রাশিয়াকে ধন্যবাদ জানান। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। সোমবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে মাহফুজ আলম এই মন্তব্য করেন। মাহফুজ আলম তার পোস্টে লিখেছেন, রোববার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে পর্যালোচনা সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন, সহিংসতা নিরোধে ব্যবস্থা গ্রহণ, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছে। গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী জোটের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যুদ্ধ করছে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। এ সরকারের আমলে দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিন দেশ থেকে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে। কিন্তু নির্বাচন যথাসময়ে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে এদেশে নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ঘটবে। এছাড়া খুনি, ধর্ষক ও লুটেরাদেরও বিচার হবে। মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতা পুরস্কার ফিরিয়ে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 2003 সালে দেয়া স্বাধীনতা পুরস্কার 2016 সালে বাতিল করে সরকার। সুপ্রিম কোর্টের রায় স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় তাকে পুরস্কারটি ফিরিয়ে দেয়া হবে। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়ন ও হত্যা বন্ধ বিচারের দাবিতে সন্ধ্যায় মশাল মিছিল হয়েছে। উদীচী শিল্পগোষ্ঠী, খেলাঘর আসর, নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট সহ প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক দলগুলো মিছিলে অংশ নেয়। মশাল মিছিলটি শাহবাগ থেকে শুরু করে রাজীব ভাস্কর্য, টিএসসি এলাকা ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ থেকে নারী নিপীড়ন বন্ধ ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। বিক্ষোভকারীরা জানান, নারীর প্রতি সকল সহিংসতা বন্ধ ও দোষীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে বিক্ষোভ চলবে। জুলাইয়ে সর্বাধিক অবদান রাখা নারীদের প্রতি অন্তর্বর্তী সরকার সুবিচার করতে পারেনি বলেও দাবি করেন আন্দোলনকারীরা। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন তারা। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। এই 7 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং সেই পরিস্থিতির আরো চরম অবনতি ঘটেছে নারীর উপরে সহিংসতা। এই সরকার কোন ধরনের নিরাপত্তা দিতে পারছে না। আমরা আজকে দাবি তুলেছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এই খুন, ধর্ষণ, নিপীড়নের পাহারাদার যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে আমরা প্রয়োজনে আবার সেই একই ধরনের গণ আন্দোলন গড়ে তুলব। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশের পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে আন্দোলনকারীরা পদযাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের বাধার মুখে পড়ে তারা। সেখানে সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। এর আগে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা 6 দফা দাবি জানান। তারা বলেন, ধর্ষকের শাস্তি, মৃত্যুদণ্ড হতে হবে, সে আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণভাবে একটা মিছিল নিয়ে আসতেছিলাম, শান্তিপূর্ণভাবে একটা মিছিল, যেটা সামনে সারিতে খালি নারীরা ছিল। সেই মিছিলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পালন করা পুলিশ হামলা চালাইছে। সেটেলমেন্ট এগ্রিমেন্ট ছিল,
যে তারা আসবে এখানে, আমার এখান থেকে আমি পাঠাই দেব প্রতিনিধি 5 জন, যে তারা কথা বলে আসবে। তো এটা নিয়ে তো আর আমাদের দ্বিমত নাই, আমরা জাস্ট খালি এই জায়গাটা যেহেতু 144 সবসময় জারি করা থাকে, আমরা যেতে দিলাম না, যে যেতে দেই নাই, যে আপনারা এখানে থাকেন, আপনাদের প্রতিনিধি ভিতরে যাক, কিন্তু তারা সেই কথাটা শোনে নাই। সারা দেশে চলমান নারী নির্যাতনের প্রতিবাদ ও শিশু ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আজও বিভিন্ন স্থানে নিপীড়ন বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দাবি আদায় শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার দুপুরে আন্দোলনে নামেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তৃতীয় দিনের মতো আন্দোলনের অংশ হিসেবে প্রতীকী ফাঁসি কার্যকর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় একজন ধর্ষককে ঝুলিয়ে রাখা হয়। এই কর্মসূচি থেকে ধর্ষকের দ্রুত বিচার ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। নিপীড়ন বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ময়মনসিংহে টাউন হল মোড়ে বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা নিপীড়ন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একই দাবিতে সকাল থেকে মাগুরাতেও সোচ্চার ছিলেন শিক্ষার্থীরা। সকাল থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সড়কে অবস্থান নিয়ে ধর্ষকের শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা। এদিকে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুন, ধর্ষণ ও নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা। আমরা চাচ্ছি যে আমাদের এই বিচারহীনতার সংস্কৃতিটা বন্ধ এবং যারা অপরাধী দর্শক তারা যাতে তাদের শাস্তিটা ঠিক মতো পায়। যতক্ষণ পর্যন্ত আমরা মেয়েরা নিরাপদ ফিল করবো ঘরে এবং বাইরে, সে পর্যন্ত আমরা আমাদের এই রাস্তা ছাড়বো না। আগে প্রতিরোধ করুন, তারপর প্রতিকার হবে। যেন এমন একটা শাস্তি প্রদান করা হোক যেন আর কোনো ছেলে দর্শন করার 20 বার ভাবে যে মেয়েরা ভোগের বস্তু নয়। দর্শকের শাস্তি হিসাবে এমন ভয়াবহ শাস্তি নিশ্চিত করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, যাতে দর্শক দর্শন করার মনোভাব পোষণ করার আগে 100 বার ভাবে। নারী নির্যাতনের ঘটনায় লালমাটিয়া থেকে রিঙ্কু এবং শ্যামলী থেকে রাসেল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া উইং প্রধান বলেন, নারীর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলন করে ডিএমপির মিডিয়া উইং প্রধান বলেন, নারীর প্রতি সহিংসতা জিরো টলারেন্স নীতিতে দেখা হচ্ছে। পুরুষের পাশাপাশি নারীরাও স্বাধীনভাবে চলার অধিকার রাখে। কেউ নারী সহিংসতার সাথে জড়ালে তাদের আইনের আওতায় আনা হবে। নারী সহিংসতা পরিকল্পিত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্ত করে ঘটনার বিষয় বলা যাবে। এদিকে বনানীর সড়ক দুর্ঘটনায় 2 গার্মেন্টস কর্মীর নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। গতকাল সকালবেলা বনানীতে আপনারা জানেন একটা সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় ঘটনাস্থলেই একজন পোশাককর্মী নিহত হন এবং আরেকজন পোশাককর্মী গুরুতর আহত হন। এর সূত্র ধরে গত রাত 11ই মার্চ মধ্যরাতে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। ধূমপান ইস্যুকে কেন্দ্র করে গোলাম মুস্তাফা রিন্টু, যিনি তার সাথে বাকবিতণ্ডা হয়। গতকাল দুপুরে এই ঘটনার সাথে জড়িত গোলাম মুস্তাফা মিন্টুকে আমরা তার লালমাটিয়া বাসা থেকে গ্রেফতার করি। রাজধানীর উত্তরখানে একটি ভাড়া বাসায় হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান খুনের ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানায়, সাইফুর রহমানের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সাইফুর রহমান একটি ভাড়া বাসায় একাই থাকতেন। কয়েকদিন আগে 2 জন নারী পুরুষ তার বাসায় ওঠেন। এই ঘটনায় অজ্ঞাতনামা মামলা হয়েছে। উত্তরখান থানা এলাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ, তিনি ওখানে তার বাসায় কিছু অজ্ঞাতনামা লোকের হাতে আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়। ইতিমধ্যে উক্ত ঘটনায় একটা মামলা দায়ের করা হয়েছে। আমরা চেষ্টা করছি এবং আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে যারা ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হবে। ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কর্মসূচিতে উত্তাল দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় ঘোষণার আগেই 5 দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা তাদের। চট্টগ্রাম ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদেরকে 5 দফা দাবির কর্মসূচিকে কেন্দ্র করে
ব্যাহত হচ্ছে হাসপাতালে চিকিৎসা সেবা। আউটডোর সেবা বন্ধ থাকায় বিপাকে দূর দূরান্ত থেকে আসা রোগীরা প্রয়োজনীয় সেবা না পাওয়ার অভিযোগ তাদের। একই অবস্থা খুলনা, রাজশাহী, সিলেট ও কুমিল্লা সহ দেশের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় ঘোষণার তারিখ সামনে রেখে উত্তাল দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ। কর্মবিরতি ও ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। ইমার্জেন্সিতে গেলাম, এখান থেকে বললাম যে ইমার্জেন্সি, ওরা বলে যে আপনারা এখানে আসেন। এখানে এসে বললাম যে একদম তালা মারা। আমার অনেক প্রবলেম হয়ে যাবে, আমি যদি অপারেশন না করতে পারি, এখন আমার এটা অনেক লেট হয়ে যাচ্ছে। 3 বার আসা যাওয়া করছি, আজকে বলছে যে গত মঙ্গলবার বলছে যে আজকে নেওয়ার জন্য বলছে ভর্তি করে দেব, আজকে তো ডাক্তারই নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গড়িমসিতে ছাত্র সংসদের দাবি বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। ডাকসু সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তিনি। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ের সহাবস্থানের রাজনীতি চলছে। পরে 20 মার্চের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ও এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ সময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, আগের নির্বাচনের 6 বছর পেরিয়ে ডাকসু নির্বাচন এখন শিক্ষার্থীদের মূল দাবি। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন না হলে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হতে পারে বলেও শঙ্কা জানান তিনি। নিজেদের মধ্যে বিদ্যমান যে বিবাদের কারণে আবারও শিক্ষাঙ্গন অস্থিতিশীল হয়ে উঠবে না, সেই দাবিতে তারা যখন একটা ক্যাম্পাস থেকে ছাত্রলীগ হটিয়ে, ফ্যাসিবাদ হটিয়ে নতুন বাংলাদেশ, নতুন ক্যাম্পাস গড়ে তুলেছিল, কিন্তু সেই ক্যাম্পাসেও আজ থেকে প্রায় 6 মাস 7 মাস পার হয়ে যাওয়ার পরেও তাদের যে মূল দাবি নিয়ে আমাদের প্রশাসন থেকে বিন্দুমাত্র রাগ কিংবা গড়িমসি দেখতেছি, নির্বিকার নির্লিপ্ত মনোভাব দেখতেছি। আপনার সাথে ধিক্কার জানাই। রাখাল রাহা ও গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের কোনো কমিশন বাণিজ্যের সাথে জড়িত থাকার সুযোগ নেই বলে দাবি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান এ কথা বলেন। পাঠ্য বই যথাসময় প্রদান এবং বইয়ের মান নিশ্চিতে 102 কোটি টাকায় 7,850 টন কাগজ আমদানি করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এই কাজের মধ্যস্থতাকারী ছিল এনসিটিবি। এ সময় তিনি বলেন, গণমাধ্যমে কাগজ আমদানিতে 400 কোটি টাকা কমিশন বাণিজ্য হওয়ার যে খবর প্রচার হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এনসিটিবি জানায় 2025 শিক্ষাবর্ষে 97%-এরও বেশি বই মুদ্রণ সম্পন্ন হয়েছে। পরিস্থিতিতে জুলাই বিপ্লবের পরে সেটা কাগজ কেনার সাথে তাদের কোনো সম্পর্কই নেই। কাগজ কেনার সাথে সম্পর্ক হলো এই যে কাগজ পাওয়া যাচ্ছে না, এটা আমাদের প্রিন্টাররা বলেছেন যে কাগজের দাম বেড়ে যাচ্ছে, আমাদের কাগজ আমদানি এরা আগেও বলেছিল। 400 কোটি টাকার তো কোনো কাগজই আনা হয় নাই। 400 কোটি টাকা কমিশন বাণিজ্য উনি কিভাবে করলেন? কাগজ হলো 102 কোটি টাকার, তাও এখনো 35 কোটি টাকা সে পায় নাই। তারপরে 5 কোটি টাকা আর্ট কার্ড বাকি আছে এখনো। স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পড়ানো সংবিধানের বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব সহ সংশ্লিষ্ট বিবাদীদেরকে আগামী 8 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ বাক্য পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন শহীদুল্লাহ ফরাইজি। সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। পরবর্তীতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়। রিটে চাওয়া হয়েছে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে যেমন শপথ পড়াবেন তেমনি রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন। সংবিধানের পুরাতন বিধান, যেটি 37 বছর ধরে চলে আসছে, রাষ্ট্রপতিকে বাংলাদেশের প্রধান বিচারপতি শপথ পড়াবেন, সেটি রেস্টোর করা হবে না। তো আজকে আমরা শুনানি করেছি, শুনানির পরে আদালত সন্তুষ্ট হয়ে রুল জারি করেছেন। রাষ্ট্রপতিকে স্পিকার যে শপথ পড়ান সেটি কেন অসাংবিধানিক বা আমাদের অরিজিনাল সংবিধানের সাথে সাংঘর্ষিক মর্মে কেন ডিক্লেয়ার করা হবে না, সেই মর্মে আমরা রিটটা দায়ের করেছি।
যেসব কোম্পানি কর ছাড় সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে পর্যায়ক্রমে তাদের অব্যাহতি সুবিধা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। মঙ্গলবার আগারগাঁও এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় মাইক্রোবাস আমদানিতে বিদ্যমান 20% সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেয় বারভিডা। একই সাথে চামড়াজাত পণ্য প্রস্তুতে কেমিক্যাল আমদানিতে 15% বিদ্যমান ভ্যাট কমিয়ে 7.5% করার প্রস্তাব দেয় ট্যানার্স অ্যাসোসিয়েশন। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কাস্টমস থেকে আয় কমিয়ে ভ্যাট ও ট্যাক্স থেকে রাজস্ব আহরণ বাড়ানো হবে। আগামী বাজেটে নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসবে। অনুরোধ আপনাদের জানিয়েছি, কারণ অথবা প্রফিট মার্জিন এই তিনটা ফরম্যাট করার জন্য আমরা কি করব। আর আমি যেটা বিশ্বাস করি যে হলে তখন কথা বলবো, আমাদের মূল কাজ হচ্ছে বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা। যত জায়গায় আপনাদের জটিলতা আছে, সমস্যা আছে, এগুলো আমরা সমাধান করব। কাস্টমস এখন আর রেভিনিউ কালেকশনের সোর্স না, কাস্টমস হচ্ছে ট্রেড ফ্যাসিলিটেশনের মাধ্যম। কারণ আমরা এলডিসিতে যাচ্ছি, গ্র্যাজুয়েশনে যাচ্ছি, অটোমেটিক্যালি আমাদের কাস্টমস এইসব ট্যারিফ স্ট্রাকচার থাকবে না। আমাদের ট্যাক্স আদায় করতে হবে আয়কর এবং ভিটি থেকে। অগ্নি দুর্ঘটনায় পরিত্যক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2টি জাহাজ বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ বিক্রি হয়েছে প্রায় 40 কোটি টাকায়। তবে ভ্যাট ট্যাক্স সহ 45 কোটি 86 লাখ টাকা পরিশোধ করতে হয়েছে ক্রেতাকে। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রথম সর্বোচ্চ দরদাতা নির্ধারিত সময়ে মূল্য পরিশোধে ব্যর্থ হয় বিধি মোতাবেক দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কাছে জাহাজ দুটি বিক্রি করা হয়েছে, যা ইতিমধ্যে জাহাজ দুটির ক্রেতার কাছে হস্তান্তর করা হয়েছে। 1987 সালে ডেনমার্ক থেকে 60 কোটি টাকায় জাহাজ দুটি কেনা হয়েছিল। এই দুইটা জাহাজ সম্মিলিতভাবে 1987 থেকে ফেজ আউট হওয়া অদ্যাবধি পর্যন্ত 425 লক্ষ মেট্রিক টন কার্গো পরিবহন করেছে। এটার শেফ লাইফ বিভিন্ন মেনটেন্যান্সের মাধ্যমে বাড়ানোর কারণেই ছিল যে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। বিকজ আমরা দীর্ঘদিন ধরে শুনছিলাম যে এসপিএম প্রজেক্ট, সিঙ্গেল মুরিং পয়েন্ট প্রজেক্ট চালু হয়ে যাবে, চালু হয়ে গেলে তখন এই জাহাজগুলোর প্রয়োজন এমনি থাকতো না, বা যেহেতু এটা বিভিন্ন সময় বিলম্বিত হয়েছে। গাজীপুরে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে প্রায় 4 ঘন্টা ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল 7টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিক্ষোভ শুরু করে কয়েকশো শ্রমিক। এতে মহাসড়কের দুপাশে অন্তত 10 কিলোমিটার এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়। সীমাহীন দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা। শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাসের বেতন, ওভারটাইম ও মার্চ মাসের বেতন সহ ঈদ বোনাসের দাবিতে গত কয়েকদিন ধরেই কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছেন তারা, কিন্তু কর্তৃপক্ষ বকেয়া বেতন ভাতা পরিশোধ না করায় সোমবার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। বোনাস দিব না, বেতন দিব না, মানুষে এতটি শ্রমিক আছে, এই শ্রমিককে কেন টাকা দেওয়া হবে না? আমরা কষ্ট করি না সারা মাস, আমরা ঠিকমতো ঘর ভাড়া দিতে পারি না, ঠিকমতো খাইতে পারি না, কোনো ছুটির টাকা দেয় না, ঈদের খাটান করে ছুটির টাকা দেয় না। ইতিমধ্যে আমাদের সেনাবাহিনীর সদস্য চলে আসছেন এবং সেনাবাহিনী আমরা যৌথভাবে আলোচনা করে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে এনে ফ্যাক্টরির সামনে এসে আমরা কথা বলছি। মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে গিয়ে 3 বছরের শিশুর উপর যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে টাঙ্গাইল শহর থেকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহর থেকে অভিযুক্ত 13 বছরের এক কিশোরকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, শিশুটির বাবার অভিযোগ, গত শুক্রবার মানিকগঞ্জের আটি গ্রামে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে পরিবারের সাথে যায় 3 বছরের শিশুটি। এ সময় অভিযুক্ত কিশোর তাকে যৌন নিপীড়ন করে। পরে বিষয়টি ওই শিশুর মা টের পেয়ে টাঙ্গাইলে চলে আসেন। বাবার অভিযোগের প্রেক্ষিতে 13 বছরের অভিযুক্ত কিশোরকে আটক করা হয়। গত রোববার শিশুটিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখান থেকে সোমবার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। বান্দরবানের রোয়াংছড়িতে খেয়াং সম্প্রদায়ের 16 বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সোমবার অভিযুক্ত জামাল হোসেনকে আটক করা হয়। স্থানীয়রা জানান, ধর্ষণ অভিযুক্ত জামাল রোয়াংছড়ি রুমা সড়ক নির্মাণ কাজে নিয়োজিত একজন শ্রমিক। সড়কটির পাশের এলাকা রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়ার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার সকালে রাস্তার কাজে নিয়োজিত অন্য শ্রমিকরা অভিযুক্তকে আটক করে স্থানীয়দের হাতে তুলে দেন।
তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। পুলিশ জানায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার সকালে কাইচাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, শাহিন নামে এক পোশাক কর্মী তার স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে মনির হোসেনের বাসায় ভাড়া থাকেন। কিছুদিন আগে ভোলা থেকে শাহিনের মামাতো ভাই রাসেল চাকরির খোঁজে তার বাসায় আসে। সোমবার সকালে কন্যা শিশুকে বাসায় রেখে শাহিন দম্পতি কারখানায় কাজ করতে গেলে ফাঁকা বাসায় শিশুটিকে ধর্ষণ করে রাসেল। অভিযোগ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আসামি গ্রেফতারের পুলিশের অভিযান চলমান রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান ও গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার বেলা 12:30টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। তিনি জানান, সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। তারই প্রেক্ষিতে মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করে সোমবার রাতে গ্রেফতার করা হয় মামুন ও আরিফ নামে ডাকাত দলের 2 সদস্যকে। আটকদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। ঈদকে সামনে রেখে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। পাকিস্তানে একটি ট্রেনে হামলা করে 200-র বেশি যাত্রীকে জিম্মি করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। জিম্মিদের বেশিরভাগই ছুটিতে থাকা সামরিক বাহিনীর সদস্য। এছাড়া হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে 30 সদস্যকে হত্যার দাবি করেছে সংগঠনটি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, মঙ্গলবার বিকেলে কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস। বেলুচিস্তানের বোলান জেলার একটি টানেলে প্রবেশের সময় বিস্ফোরণের মাধ্যমে রেল লাইন উড়িয়ে দেওয়া হয়। এ সময় ট্রেনটি লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে ট্রেনের চালক সহ অনেকে আহত হন। এর পরপরই যাত্রীসহ ট্রেনটিকে অস্ত্রের মুখে হাইজ্যাক করা হয়। BLA এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনী উদ্ধার অভিযান চালালে হত্যা করা হবে সকল জিম্মিকে। এদিকে জিম্মিদের উদ্ধারে অভিযান পরিচালনার জন্য বিশেষ বাহিনী পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা USAID-র 83% চুক্তি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। 6 সপ্তাহের পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় কমানোর এবং অর্থের অপচয় রোধে কাটছাঁট করা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম, যার অন্যতম লক্ষ্যবস্তু হয়েছে USAID। রুবিওর অভিযোগ, গেল কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থবিরোধী কাজে কোটি কোটি ডলার ব্যয় হয়েছে। এ সংক্রান্ত 5200টি চুক্তি বাতিল করা হয়। তবে কোনো কর্মসূচি বা সহায়তা তহবিল বাতিল করা হয়েছে তা স্পষ্ট করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। এমনকি কোনগুলো সচল রাখতে হবে তাও জানানো হয়নি। এই কাজের জন্য ইলন মাস্কের সরকারি দক্ষতা বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন কূটনীতিকরা। উত্তর সাগরে তেলবাহী ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজে সংঘর্ষের ঘটনায় এখনও জ্বলছে আগুন। নিখোঁজ অন্তত একজন। স্থানীয় সময় সোমবার সকালে ওই ঘটনায় 36 জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে সন্ধানের অভিযান সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পণ্যবাহী জাহাজটিতে উচ্চমাত্রার বিষাক্ত রাসায়নিক ছিল, ভরা ছিল তেলের ট্যাঙ্কারও। এই দুর্ঘটনায় পরিবেশ বিপর্যয় ঠেকাতে কাজ করছে প্রশাসন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হয়েছেন ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা জারির পর গ্রেফতার করা হয় তাকে। হংকং থেকে সংক্ষিপ্ত সফর শেষে ফিলিপিন্সের ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানো মাত্রই তাকে গ্রেফতার করে ইন্টারপোল। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় জানায়, রদ্রিগো দুতার্তের শারীরিক অবস্থা ভালো আছে। তার বিরুদ্ধে অভিযোগ, 2016 থেকে 2022 সাল পর্যন্ত ফিলিপিন্সের প্রেসিডেন্ট থাকাকালীন মাদক বিরোধী অভিযানের নামে হত্যা করা হয় কয়েক হাজার মানুষকে।
2018 সাল থেকে এ বিষয়ে তদন্ত চালিয়ে আসছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। পরোয়ানা জারির পর 79 বছর বয়সী দুতার্তে বলেছিলেন তিনি কারাগারে যেতে প্রস্তুত। দেশটির মানবাধিকার জোট তার গ্রেফতারকে ঐতিহাসিক মুহূর্ত বলছে। এদিকে এই ঘটনাকে বেআইনি বলে নিন্দা জানিয়েছে তার সমর্থকেরা। রাশিয়ার সাথে চলমান যুদ্ধে 30 দিনের অস্থায়ী অস্ত্রবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইউক্রেন। পাশাপাশি ইউক্রেনের গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল তাও তুলে নিতে যাচ্ছে ওয়াশিংটন। বৈঠকের পর যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। এর আগে চলমান যুদ্ধ বন্ধ ও খনিজ চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে সৌদি আরবে আলোচনায় বসেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। মার্কিন গণমাধ্যম বলছে, গেল 28 ফেব্রুয়ারি ওভাল অফিসে ট্রাম্প জেলেন্সকির চূড়ান্ত বাকবিতণ্ডার পর এবারই প্রথম দুদেশের প্রতিনিধিরা বৈঠকের জন্য মিলিত হলেন। আল জাজিরার তথ্য বলছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়ালস ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুব ওয়ানডে সিরিজ খেলতে এপ্রিলে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ইমার্জিং এশিয়া কাপের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমরা। শ্রীলঙ্কা সফরে একটি প্রস্তুতি ম্যাচ সহ 6টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। 24 এপ্রিল প্রস্তুতিমূলক ম্যাচ খেলার মাধ্যমে শুরু হবে সিরিজ, আর শেষ হবে মে মাসের 8 তারিখে। ইমার্জিং এশিয়া কাপে শিরোপা জেতার পর আর কোনো সিরিজ খেলার সুযোগ পায়নি অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটাররা। আজিজুল হাকিম তামিম ও ইকবাল হোসেন ইমম বিপিএলে দল পেলেও তেমন ম্যাচ খেলার সুযোগ পাননি। তাই শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে প্রায় 4 মাস পর আবারও ফেরার সুযোগ পাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা জুনিয়র টাইগাররা। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেটার্সের অধিনায়কত্ব করেছেন ইরফান শুক্কুর। প্রথমবার বড় দলের দায়িত্ব কাঁধে পেয়ে উপভোগ করছেন এই উইকেটরক্ষক ব্যাটার। একই সাথে নতুন অধিনায়কের নেতৃত্বের প্রশংসা করেছেন হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দীপুরা। করতে হবে এরকম চ্যালেঞ্জিং একটা প্রসপেক্ট নিয়ে টিমটা চালানো, আমি মনে করি এটা লিস্টে ক্রিকেটের জন্য আমাদের অনেক বেশি ফলপ্রসূ হবে যদি আমি সাকসেসফুল হতে পারি। ট্রাম্প ভাই ক্যাপ্টেন হিসেবে অনেক ক্যাপাবল, আর উনি খুবই এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন। আমি যখন ফার্স্ট ক্লাসে ছিলাম ওনার আন্ডারে অনেক ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছি, তো আমার কাছে উনি ভালো একজন ক্যাপ্টেন। উনি স্টাম্পের পিছন থেকে ভালো সাপোর্ট দেয় সবাইকে। আদর করে আমাদেরকে কাছে নিয়েছে, যে ছোট ভাই হিসাবে বুঝতে দেন যে আমরা কোন ফরম্যাটে আসি খেলতেছি, এনসিএল বা বিসিএল যেটাই খেলতেছি, আমাদেরকে ওইরকম বুঝতে দেন। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রথমবার দলকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে নিউজিল্যান্ড খেলবে জোড়াতালির এক দল নিয়ে। আইপিএলের আগে মূল স্কোয়াডের কয়েকজনকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। অধিনায়ক স্যান্টনার সহ আইপিএলে খেলবেন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর মতো তারকারা। আসন্ন সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কেইন উইলিয়ামসন। সিরিজে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। পেসার ম্যাট হেনরিকে রাখা হয়েছে শুধু শেষের 2 ম্যাচে। সৌদি আরবে অনুষ্ঠিত জাতীয় ফুটবল দলের ক্যাম্প উপভোগ করছেন 2 তরুণ ফুটবলার পিয়াস আহমেদ নোভা ও শাকিল আহাদ তপু। জানালেন, ভারত সফরকে সামনে রেখে এই অনুশীলন নিজেদের পক্ষে ফলাফল আনতে সাহায্য করবে। আই থিঙ্ক টাফ হবে, বাট সমস্যা নেই। অ্যাজ এ নাম্বার 9 হিসেবে আমি এখানে ফাইট করব এবং ইনশাল্লাহ খেলা ট্রাই করব। সৌদি আরবে ট্রেনিং করার এবং ইনশাল্লাহ সেটা পূরণ হয়েছে, এবং হোটেল, তারপরে ফ্যাসিলিটিস, আদারওয়াইজ সব কিছু নিয়ে আমি অনেক হ্যাপি। কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিতেছে ওইভাবে খেলার চেষ্টা করতেছি, তো ওভারঅল সব কিছু মিলে ভালো। আমি চেষ্টা করবো আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলার এবং টিমে জায়গা করে নেওয়ার। পুলিশের ওপর হামলার প্রতিবাদ ও আওয়ামী ফ্যাসিবাদী দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি, কি বলছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা? এখানে আজকে কিছুক্ষণ আগে তাদের যে বিক্ষোভ যে কর্মসূচি সেটি আসলে শুরু হয়েছে। তাদের যেই মূলত তারা যে দাবিতে আজকে এখানে এই বিক্ষোভ করছে সেটা হলো আজকে বিকেলে যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ধর্ষণ বিরোধী যে পদযাত্রা, সেখানে পুলিশের সঙ্গে যে যারা এই ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন দলের যারা ছিলেন তাদের যে সংঘর্ষ হয়েছে এবং এক পর্যায়ে পুলিশের উপর যেই হামলা করা হয়েছে, সেই হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তারের দাবিতেই তারা আজকে মূলত এখানে এই
বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেখানে তারা বলছেন যে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের যে একজন পরিচিত সদস্য বা মুখ লাখি আক্তারকে দ্রুত গ্রেপ্তারের দাবিতেই তারা আজকে মূলত এখানে বিক্ষোভ করছেন এবং তারা সেই দাবি জানাচ্ছেন। এছাড়া আজকে পুলিশের উপর যে হামলা হয়েছে, অর্থাৎ সেখানে আজকে বিকেলে ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের উপর হামলায় প্রতিবাদ জানিয়ে এবং যারা জড়িত ছিলেন জড়িতদের গ্রেপ্তারের দাবিতেই মূলত তারা আজকে এখানে দাঁড়িয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা এই হল পাড়া থেকে এখন বিজয় 71 হলের সামনে তারা এখানে অবস্থান নিয়েছেন। এইখান থেকে তারা একটি মিছিল নিয়ে তারা টিএসসি পর্যন্ত যাবেন। সেখানে গিয়ে তারা আসলে আরও শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন। এখানে আমরা দেখেছি প্রায় শতাধিক শিক্ষার্থী তারা এখন এখানে অংশ নিয়েছেন। আজকের মূলত তাদের যে দাবি, সেই দাবি আজকে বিকেল 3:30টার সময় ধর্ষণ বিরোধী পদযাত্রার সময় যারা এই যে নারী পুরুষ প্রায় 40 থেকে 50 জন তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার অভিমুখে যাত্রা করে, সেখানে পুলিশ বাধা দেয় এবং পুলিশের সঙ্গে এক পর্যায়ে বাকবিতণ্ড তৈরি হয় এবং পুলিশের উপর হামলা করা হয় সেই অভিযোগে। এবং আজকে তারা এই পুলিশের উপর কেন হামলা করা হয়েছে সেই দাবি নিয়েই তারা আজকে এখানে বিক্ষোভ করছেন এই হল পাড়াতে বিজয় 71 হলের সামনে। তারা এই মুহূর্তে তারা শিক্ষার্থী যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা অবস্থান করছে। তারা এখান থেকে পদযাত্রা করে তারা টিএসসি রাজু ভাস্কর্যের দিকে যাবেন বলছেন শিক্ষার্থীরা। এবং এখানে তারা স্লোগান দিচ্ছেন যে যারা আওয়ামী লীগের ফেসিবাদের যারা দোষর রয়েছেন বা যারা আঘাত করে এতদিন রাজনীতি করতেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। অর্থাৎ এই আওয়ামী সরকারের পতনের পর পুলিশ আসলে তাদের যে অবস্থান ছিল সেটি পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুলিশ এই জনতার জন্য কাজ করছেন এরকমটি তারা বলছেন। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্যই তা মূলত আজকে পুলিশের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলছেন এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন। তারা দাবি করছেন সেই অর্থাৎ পুলিশের উপর যে হামলা হয়েছে সেখানে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং সেখানে এই রমনা জোনের অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তাদের উপর যে হামলা করা হয়েছে সেই দাবি নিয়ে মূলত হামলায় প্রতিবাদ জানিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং যারা গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তারের দাবি নিয়েই তারা মূলত আজকে এখানে বিক্ষোভ করছেন এবং এখান থেকে এই হলপাড়া থেকে তারা বিক্ষোভ শেষ করে এখান থেকে তারা একটি পদযাত্রা নিয়ে তারা এই রাজু ভাস্কর্যের দিকে যাবেন এবং মূলত এখানে বিজয় 71 হলের সামনে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন, অংশ নিয়েছেন এই বিক্ষোভ মিছিলে। তাদের যে দাবি পুলিশের উপর হামলার প্রতিবাদ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং একসময়ের গণজাগরণ মঞ্চের পরিচিত অন্যতম সদস্য লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে মূলত তারা আজকে এখানে দাঁড়িয়েছেন। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।